আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র বানাবে ইরান, কঠোর হুঁশিয়ারি তেহরানের। জানিয়ে দেব প্রথমবারের মতো যুদ্ধবিরতির পক্ষে কথা বলল ভ্লাদিমির জেলেনস্কি। এরপরে জানিয়ে দেব 2024 সালে হতাহত 4,30,000 রুশ সৈন্য দাবি ইউক্রেনের। সর্বশেষ জানিয়ে দেব 2 দিনে সিরিয়ায় শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র বানাবে ইরান। ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে তার আরও 6,000-এরও বেশি সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করছেন। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে IAEA এর 35 রাষ্ট্রের বোর্ড অব গভর্নর্সের পাশ করা এক প্রস্তাবের প্রতিক্রিয়ায় অতিরিক্ত সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে তেহরান। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রস্তাবটি পাশ হয়েছিল। সে রেজুলেশন অনুসারে তেহরানকে ভারামিন এবং তুর্কুজাবাদে ইউরেনিয়াম কর্নার উপস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে এবং জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাকে সেই পারমাণবিক উৎপাদনের বর্তমান অবস্থান সম্পর্কে জানাতে হবে। তেহরানকে IAEA এর ইন্সপেক্টরদের সমস্ত ইরানি পারমাণবিক স্থানে প্রবেশাধিকার প্রদান করতে হবে। বৃহস্পতিবার 28 নভেম্বর অনুমোদিত প্রস্তাবনা অনুসারে ইরানের পারমাণবিক কার্যক্রম IAEA কে একটি সম্পূর্ণ ও হালনাগাদ মূল্যায়ন তৈরি করতে হবে, যা পরবর্তীতে ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরা হতে পারে। পশ্চিমারা বলছে 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ব্যাখ্যা দেয়নি ইরান। পারমাণবিক বোমা তৈরি ছাড়া কোনো দেশ এই মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না, কারণ 60% পরিশুদ্ধতার মানটি অস্ত্র তৈরির মানের খুবই কাছাকাছি। অস্ত্র তৈরির জন্য সাধারণত 90% পরিশুদ্ধতার প্রয়োজন হয়। এমনিতেই এখন ইরানের ভূগর্ভস্থ কেন্দ্র নাতাঞ্জ এবং ফর্ডোতে এবং নাতাঞ্জের মাটির উপরিভাগে একটি পাইলট কেন্দ্রে 10,000-এরও বেশি সেন্ট্রিফিউজ রয়েছে। এখন তারা আরও 6,000-এরও বেশি সেন্ট্রিফিউজ স্থাপন করতে চাইছেন। IAEA এর বোর্ড অফ গভর্নর্সের পাশ করা রেজুলেশনে প্রতিক্রিয়ায় ইরানি কর্মকর্তারা বলেছিলেন, ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটি তার পরমাণু অস্ত্র তৈরির উপর নিজ আরোপিত বিধিনিষেধ তুলে নিতে পারেন। এদিকে ইরানি কর্মকর্তা এমন প্রতিক্রিয়ার জবাবে ইরানকে আবারও হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে প্রথমবারের মতো যুদ্ধবিরতির পক্ষে কথা বলল ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন তার নিয়ন্ত্রণাধীন অংশগুলোকে ন্যাটোর ছাতার নিচে নেওয়া উচিত এবং যুদ্ধের উত্তেজনা বন্ধ করার চেষ্টা করা উচিত। আজ যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম স্কাই নিউজের সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ভ্লাদিমির জেলেনস্কি। শর্ত জুড়ে দিলেও প্রথমবারের মতো যুদ্ধবিরতির পক্ষে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ওই সাক্ষাৎকারের প্রতিবেদক স্টুয়ার্ট রামোস ভ্লাদিমির জেলেনস্কিকে জিজ্ঞাসা করেছিলেন তিনি ন্যাটো সদস্যপদ গ্রহণ করবেন কিনা, কেবলমাত্র কিয়েভ যেই অঞ্চলগুলো দখল করেছে সেই অঞ্চলগুলো সহ। জবাবে জেলেনস্কি বলেন, হ্যাঁ হব, তবে শুধু তখনই রাজি হব যখন পুরো ইউক্রেনকে অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের মধ্যে ন্যাটো সদস্যপদের প্রস্তাব দেওয়া হয়। ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করছে সেগুলোকে আমরা রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারি না, এটা অসম্ভব এবং ইউক্রেনের সংবিধান বিরোধী। এরপর ইউক্রেন কূটনৈতিক উপায়ে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অঞ্চল ফেরত নেওয়া নিয়ে আলোচনার চেষ্টা করতে পারেন বলেও জানিয়েছেন তিনি। কেউ এখন এই ধরনের প্রস্তাব দেয়নি বলেও জানিয়েছেন জেলেনস্কি বলেন, ইউক্রেন কখনোই এই ধরনের প্রস্তাব বিবেচনা করে দেখার সুযোগ পায়নি, কারণ আনুষ্ঠানিকভাবে কেউ আমাদের প্রস্তাব দেয়নি। বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা এলাকাসহ পুরো দেশকে ন্যাটোর সদস্যপদ দিতে হবে। তিনি বলেন, আপনি একটি দেশের শুধুমাত্র একটি অংশকে আমন্ত্রণ জানাতে পারেন না, কারণ এভাবে আপনি বুঝতে পারবেন ইউক্রেনের সকল এলাকা একমাত্র ইউক্রেনের ভূখণ্ড নয়, অন্যটি রাশিয়া।
গত ৩ বছরের যুদ্ধে দোনেস্ক, লুহানস্ক ও জাপোরিঝিয়া, খেরসন, ইউক্রেনের এই ৪টি প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী। ২০২২ সালের সেপ্টেম্বরে ৪ প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে মস্কো। দখলের পর মস্কোর পক্ষ থেকে কিয়েভকে প্রস্তাব দেওয়া হয়, যদি ইউক্রেন আনুষ্ঠানিক ও সাংবিধানিকভাবে ক্রিমিয়া, দোনেস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে রুশ বাহিনী। এদিকে ২০২৪ সালে হতাহত ৪,৩০,০০০ রুশ সেনা দাবি ইউক্রেনের। ২০২৪ সালে রাশিয়া ধীরে ধীরে এগিয়ে ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে ৪,১৬৮ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে। এটি ইউক্রেনের মোট এলাকার মাত্র 0.69%। এটি ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের মূল্যায়ন, যা স্যাটেলাইট ছবি ও ভিডিও ফুটেজের ভিত্তিতে করা হয়েছে। আইএসডব্লিউ বলেছে ২০২৪ সালে রুশ বাহিনী মোট ৪টি মাঝারি আকারের জনপদ দখল করেছে: আবদিপকা, সলিদোভে এবং কুরাখভ। এর মধ্যে সবচেয়ে বড় জনপদে যুদ্ধের আগের জনসংখ্যা ছিল ৩১,০০০-এর কিছু বেশি। রুশ বাহিনী আবদিপকা নিয়ন্ত্রণ নিতে ৪ মাসের মতো সময় খরচ করছে। সলিদোভে এবং কুরাখভের নিয়ন্ত্রণ নিতে খরচ করেছে ২ মাস। আইএসডব্লিউ বলছে, এসব এলাকা দখল করে রুশ বাহিনী ইউক্রেনের বড় কোনো প্রতিরক্ষা স্থাপনায় আঘাত হানতে পারেনি। এভাবে এগোলে রাশিয়াকে শুধু দোনেস্ক অঞ্চল দখল করতেই আরও ২ বছর সময় লাগবে, এমন মূল্যায়ন ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের। এদিকে গত ২ দিনে সিরিয়ায় শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা। ইসরায়েলি যুদ্ধ বিমান সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত ২ দিনে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তু ছিল রাসায়নিক অস্ত্র উৎপাদন কেন্দ্র, ইরানি বিজ্ঞানীদের ব্যবহৃত রকেট উন্নয়ন বিষয়ক গবেষণা সাইট। ইসরায়েল দাবি করছে, বাশার আল আসাদের পতনের পর অস্ত্র উগ্রপন্থীদের হাতে যেন না যায়, সেজন্য তারা ব্যবস্থা নিয়েছেন। এই হামলা এমন সময় হলো যখন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র সম্পর্কিত পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান রাসায়নিক অস্ত্রের মজুত থাকলে তা নিরাপদ রাখার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে। জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক সংস্থা ওপিসিডব্লিউ সতর্ক করেছে, সিরিয়ার রাসায়নিক অস্ত্র মজুতের বিষয়ে দ্রুত পদক্ষেপ প্রয়োজন। ২০১৩ সালে সিরিয়া রাসায়নিক অস্ত্র সনদে স্বাক্ষর করলেও সঠিক তথ্য দেয়নি। সিরিয়া সরকারের ঘোষিত ১৩০০ টন রাসায়নিক অস্ত্র ওপিসিডব্লিউ এবং জাতিসংঘ ধ্বংস করেছিল। তা সত্ত্বেও রাসায়নিক অস্ত্র হামলা দেশটিতে অব্যাহত রয়েছে। সোমবার ওপিসিডব্লিউ জানিয়েছে, তারা রাসায়নিক অস্ত্র এবং স্থাপনার নিরাপত্তার বিষয়ে সিরিয়ার সঙ্গে যোগাযোগ করছে। ২০১৩ সালে দামেস্কের রাসায়নিক অস্ত্র হামলায় ১৪০০ মানুষ নিহত হয়েছেন। ২০১৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১০৬ বার রাসায়নিক অস্ত্র ব্যবহার নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী আজ আরও ৩৫ ফিলিস্তিনি শহীদ করেছেন। এরই মধ্যে গাজা উপত্যকার মধ্যাঞ্চল এবং দক্ষিণে ইহুদিবাদী সামরিক বাহিনীর আক্রমণে অন্তত ১৯ জন শহীদ হয়েছেন, বাকিরা অন্যান্য এলাকায় শহীদ হয়েছেন। এর আগে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭০ জন শহীদ হয়েছেন। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ৩৪ বার বিমান হামলা চালিয়েছে।